আজকের এই প্রতিবেদনে আমরা তুলে ধরব ভারতীয় ইতিহাসের সেই নারীদের কথা যারা এই রকম বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। শুধু তাই নয়, আজকের প্রতিবেদনে আমরা তাদের কথাই বলবো যারা বিধবা ছিলেন। মনে রাখবেন বন্ধুরা, অপারেশন সিঁদুর যদি বহিঃশত্রুদের বিরুদ্ধে লড়াই হয়, তবে অনেক লড়াই এখনো বাকি আছে ঘরের ভেতরে শত্রুদের বিরুদ্ধে। শিবাজী মহারাজ যদি মুঘল বংশের পতনের বীজ রোপণ করে থাকেন, তাহলে বলতে গেলে তার কফিনের শেষ পেরেকটা পুঁতেছিলেন এই রানী তারাবাই। যদি ছাবা সিনেমাটা দেখে থাকেন, তাহলে নিশ্চয়ই হাম্বির রাওয়ের চরিত্রে আশুতোষ রানাকে মনে আছে। 1700 সালে রাজারামের মৃত্যু আর 1707-এ আওরঙ্গজেবের মৃত্যুর মাঝের সময়টাতে মারাঠা বাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন মহারানী তারাবাই। তিনি মুঘল বাহিনীকে বিভিন্ন দিক থেকে কোণঠাসা করে দেন। সেই যে শাহরুখ খানের একটা ডায়লগ আছে না, হার কর জিতনে वाले को बाजीगर कहते हैं, আর আমি বলি যে জিত কর হারনে वाले को আওরঙ্গজেব कहते हैं। যার সময় মুঘল সাম্রাজ্যের সীমানা সবচেয়ে বেশি প্রসারিত হয়েছিল, সেই আওরঙ্গজেবই মৃত্যুবরণ করে একরাশ হতাশা এবং পরাজয়ের গ্লানি নিয়ে। আর আওরঙ্গজেবকে এই শোচনীয় অবস্থাতে নিয়ে এসেছিলেন মহারানী তারাবাইয়ের দৃঢ় স্বরাজ্যের সংকল্প। আওরঙ্গজেবের সময় কত লক্ষ সাধারণ মানুষের মৃত্যু হয়েছে, নারীদের লাঞ্ছিত হতে হয়েছে, তার কোনো ইয়ত্তা নেই। ভারতবাসীর হয়ে সেদিন অপারেশন সিঁদুর কিন্তু করেছিলেন রানী তারাবাই। এর কিছুদিন বাদে যুদ্ধক্ষেত্রে মৃত্যু হয় স্বামী খান্ডে রাওয়ের। তখন শ্বশুরমশাইকে পুরোপুরি রাজকার্য আর যুদ্ধ পরিচালনাতে সাহায্য করতেন পুত্রবধূ অহল্যাবাই। স্বামী, শ্বশুর এবং পুত্রের মৃত্যুর পর ভেঙে না পড়ে রাজ্যের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন রানী অহল্যাবাই। 3 বার আসফ খানের সৈন্যকে পিছু হটতে বাধ্য করলেও শেষ রক্ষা হয়নি। রানী দুর্গাবতী আর তার নাবালক পুত্র বীর নারায়ণ দুজনেই গুরুতরভাবে আহত হন যুদ্ধে। তারা জানতো যে একবার মুঘলরা চৌরাগড়ের দখল নিলে নারীদের কি অপরিসীম লাঞ্ছনা সহ্য করতে হবে। তাই সেদিন পিতারা তাদের কন্যাকে, স্বামীরা তাদের স্ত্রীকে, ভাইরা তাদের বোনকে জওহরের লেলিহান আগুনে সমর্পণ করে দুর্গের বাইরে বেরিয়ে এসে মুঘল বাহিনীর সম্মুখীন হয়। বালিকা ভগিনীকে কৃতদাসী করে পাঠায় আকবর দ্য গ্রেটের মুঘল সভাতে। আকবর দ্য গ্রেটের হারেমে, যেখানে পরাজিত রাজ্যের বা রাজ পরিবারের নারীদের কৃতদাসী করে রাখা হতো। তারপর সেখানে তার উপরে কি হয়েছে সে ব্যাপারে ইতিহাস নীরব। প্রতি বছর মা দুর্গা যখন আসেন আমাদের ঘরে, তখন প্রতিটি বাঙালিকে অনুরোধ করব যে ইতিহাসের পাতাতে হারিয়ে যাওয়া এই দুর্গাদের একবার স্মরণ করতে। গত সপ্তাহেই পৃথিবী সাক্ষী থেকেছে যে আমাদের সেনাবাহিনীর 2 বীরাঙ্গনা কিভাবে অপারেশন সিঁদুরের মধ্যে দিয়ে সমগ্র ভারতবাসীর হয়ে জবাব দিয়েছে ধর্মীয় বর্বরতার বিরুদ্ধে। আজকের এই প্রতিবেদনে আমরা তুলে ধরব ভারতীয় ইতিহাসের সেই নারীদের কথা যারা এই রকম বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। শুধু তাই নয়, কখনো হাতে অস্ত্র তুলে নিয়ে লড়াইয়ের নেতৃত্ব দিয়েছিলেন, বা কখনো প্রশাসনিক দক্ষতার মধ্যে দিয়ে প্রজাদের মধ্যে সুশাসন প্রতিষ্ঠাও করেছিলেন। শুধু তাই নয়, আজকের প্রতিবেদনে আমরা তাদের কথাই বলবো যারা বিধবা ছিলেন। ভারতবর্ষের ইতিহাস বলতে কেউ কেউ বলবেন জাতিভেদ প্রথা বা পুরুষতান্ত্রিক সমাজ। এনাদের কাছে ভারতীয় সমাজ মানেই একটা বৈষম্যমূলক ব্যবস্থা। তাদের দোষ দেব না, কারণ তারা স্কুল কলেজে এটা মুখস্থ করেই ডিগ্রি পেয়ে এসেছেন যে ভারতবর্ষ মানেই শূদ্রদের প্রতি বঞ্চনা, নারীদের প্রতি বঞ্চনা। বিধবাদের এখানে সতীদাহ প্রথার মধ্যে দিয়ে জোর করে পুড়িয়ে মারা হতো। পরে এই সতীদাহ প্রথা নিষিদ্ধ হলেও বিধবাদের সাদা থান পরিয়ে, মাথা মুড়িয়ে, একাদশী করিয়ে ফেলে রাখা হতো সমাজের এক কোণাতে, ইত্যাদি প্রভৃতি। আজকে একটু ইতিহাসের পাতা ঘেঁটে দেখা যাক যে প্রাচীন ভারতে কি সত্যি নারীদের, বিশেষ করে বিধবা নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হতো, নাকি পরবর্তীকালে যখন বহিরাগতরা এখানে এসে রাজত্ব স্থাপন করলো এবং তাদের ধর্মে যে নারীদের প্রতি বৈষম্যমূলক নজরে দেখা হয়, তার প্রভাবে আমাদের ভারতীয় সমাজে নানা রকম বিকৃতি দেখা দিল। মনে রাখবেন বন্ধুরা, অপারেশন সিঁদুর যদি বহিঃশত্রুদের বিরুদ্ধে লড়াই হয়, তবে অনেক লড়াই এখনো বাকি আছে ঘরের ভেতরে শত্রুদের বিরুদ্ধে। এই যে ইতিহাসগুলো আমাদের পড়ানো হয় তার বিরুদ্ধে। তাই দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এপিসোড। সত্যি কথা বলতে গেলে ভারতের ইতিহাসে এরকম বিধবা বীরাঙ্গনাদের অজস্র উদাহরণ পাওয়া যাবে, যা হয়তো
পৃথিবীর ইতিহাসে খুব কমই খুঁজে পাওয়া যাবে। ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের কথা আমরা সবাই জানি, কিভাবে উনি ভারতের বুকে বিভিন্ন রাজবর্গকে একত্রিত করে নেতৃত্ব দিয়েছিলেন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে। আজ তাই আর তার কথা বলছি না, আজ এমন কয়েকজনের কথা বলবো যারা হারিয়ে গেছেন বিস্মৃতির অতলে। প্রথম জন হলেন মারাঠা রানী তারাবাই। ইনি হলেন ছত্রপতি শিবাজী মহারাজের দ্বিতীয় পুত্র রাজারামের স্ত্রী। শিবাজী মহারাজ যদি মুঘল বংশের পতনের বীজ রোপণ করে থাকেন, তাহলে বলতে গেলে তার কফিনের শেষ পেরেকটা পুঁতেছিলেন এই রানী তারাবাই। ঐতিহাসিক শ্রী যদুনাথ সরকার বলেছেন, মহারাষ্ট্রের সর্বোচ্চ স্তরের নির্দেশক কোনো পুরুষ ছিল না, ছিল একজন বিধবা নারী, যিনি ভয়াবহ সংকটের সময় জাতিকে রক্ষা করেছিলেন। মহারানী তারাবাইয়ের কথা বলতে গেলে একটু ফিরে যেতে হবে অতীতে। তিনি ছিলেন শিবাজির মুখ্য সেনাপতি শ্রী হাম্বির রাও মোহিতের কন্যা। হাম্বির রাও মোহিতে শুধু শিবাজির সময়তে নয়, সম্ভাজির সময়তেও অসংখ্য যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। যদি ছাবা সিনেমাটা দেখে থাকেন, তাহলে নিশ্চয়ই হাম্বির রাওয়ের চরিত্রে আশুতোষ রানাকে মনে আছে। সম্ভাজির বাহিনী যখন বুরহানপুর দখল করে মুঘলদের কবল থেকে ছিনিয়ে নেয়, তখন সেই বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন হাম্বির রাও আর সম্ভাজি মহারাজ নিজেই। হাম্বির রাওয়ের মারাঠা ছত্রপতিদের প্রতি আনুগত্য ছিল প্রশ্নাতীত। দুর্ভাগ্যজনকভাবে ওয়াইয়ের যুদ্ধে হাম্বির রাও আওরঙ্গজেবের বাহিনীকে পরাস্ত করলেও নিজে আহত হন আর ওনার মৃত্যু ঘটে। সেই হাম্বির রাওয়ের কন্যা তারাবাই ছিলেন একই রকম দৃঢ়চেতা নারী। ছোটবেলা থেকেই পিতার শিক্ষাতে ধনুর্বিদ্যা, অস্ত্র চালনাতে পারদর্শিনী হয়ে উঠেছিলেন তারাবাই। মুঘল বংশের কন্যারা, স্ত্রীরা যখন পর্দার আড়ালে থাকত, তখন মারাঠা রাজ্যের নারীরা পুরুষদের সঙ্গে যুদ্ধবিদ্যাতে রপ্ত হতেন। শিবাজির দ্বিতীয় পুত্র এবং সম্ভাজির ভ্রাতা রাজারামের সাথে তার বিবাহ হয়। আওরঙ্গজেব সম্ভাজির বিরুদ্ধে একটি যুদ্ধতেও জয়ী না হতে পেরে ষড়যন্ত্র করে সম্ভাজিকে বন্দি করে চূড়ান্ত অত্যাচার করে হত্যা করে, আর মুঘল বাহিনী মারাঠাদের রাজধানীর রায়গড়ের দখল নেয়। সম্ভাজি মহারাজের আত্মত্যাগ মারাঠাদের মধ্যে স্বরাজ্যের স্বপ্নকে আগুনের মতো ছড়িয়ে দেয়। এই সময় ছত্রপতি হন সম্ভাজির ভ্রাতা রাজারাম। তিনি আওরঙ্গজেবের তুলাপুর ক্যাম্পে অতর্কিতে আক্রমণ করেন। ভাগ্যক্রমে সেদিন আওরঙ্গজেব নিজের কন্যার ক্যাম্পে ছিল বলে সে রাত্রে বেঁচে যায়। রাজারাম তার রাজধানী সরিয়ে নিয়ে যায় তামিলনাড়ুর সীমানাতে জিনজিতে এবং পরে বিশালগড়ে। রাজারাম আর তার দুই সেনাপতি সন্তাজি ঘোরপারে আর ধনাজি যাদব চূড়ান্তভাবে মোকাবিলা করে মুঘল বাহিনীর মনোবল পুরোপুরি নষ্ট করে দেয়। রাজারামের বাহিনী এখনকার মহারাষ্ট্র, গুজরাট এবং কর্ণাটকের বিভিন্ন দিক থেকে মুঘল বাহিনীর ওপর আক্রমণ করে জেরবার করে দেয়। কিন্তু অত্যাধিক লড়াইতে রাজারামের শরীর ভেঙে যায় আর মৃত্যু হয়। তার মৃত্যুর পর রাজারামের বিধবা স্ত্রী তারাবাই মারাঠা সেনার নেতৃত্ব দেন। তিনি যুদ্ধক্ষেত্রে গিয়ে নিজে লড়াই করতেন, শুধু তাই নয়, সৈন্যদের পরিচালনাও করতেন। 1700 সালে রাজারামের মৃত্যু আর 1707-এ আওরঙ্গজেবের মৃত্যুর মাঝের সময়টাতে মারাঠা বাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন মহারানী তারাবাই। তিনি মুঘল বাহিনীকে বিভিন্ন দিক থেকে কোণঠাসা করে দেন। মধ্যপ্রদেশের চান্দেরি থেকে শুরু করে মহারাষ্ট্রের খানদেশ, হায়দ্রাবাদের বেরার, তেলেঙ্গানার সব জায়গাতে মুঘল বাহিনীকে আক্রমণ করে তারাবাইয়ের সেনাবাহিনী। সেই সময় মারাঠা সাম্রাজ্য মধ্যপ্রদেশের মালওয়া পর্যন্ত বিস্তার করে। এই সময় তারাবাইয়ের ক্রমাগত আক্রমণে মুঘল বাহিনীর মনোবল শুধু নয়, আর্থিক দিক দিয়েও তলানিতে গিয়ে ঠেকেছিল। চূড়ান্ত হতাশা গ্রাস করেছিল আওরঙ্গজেবকে। চোখের সামনে মুঘল সাম্রাজ্যের ক্ষয়কে দেখে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন আওরঙ্গজেব। তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন যে শেষের দিকে দাক্ষিণাত্য থেকে অভিযান সমাপ্ত করে দিল্লিতে ফিরে আসবার ইচ্ছা প্রকাশ করেন, কিন্তু তার শরীর এতটাই ভেঙে পড়ে যে তার পক্ষে আর দিল্লি ফেরত আসা সম্ভব হয়নি। পুত্র আজম শাহকে লেখা তার শেষ চিঠিতে আওরঙ্গজেবের অনুশোচনাই ফুটে উঠেছে। নিজেকে শেষ পর্যন্ত পরাজিত বলেই মনে করতেন। সেই যে শাহরুখ খানের একটা ডায়লগ আছে না, हार कर जीतने वाले को बाजीगर कहते हैं, আর আমি বলি যে জিত কর হারনে वाले को আওরঙ্গজেব कहते हैं। যার সময় মুঘল সাম্রাজ্যের সীমানা সবচেয়ে বেশি প্রসারিত হয়েছিল, সেই আওরঙ্গজেবই মৃত্যুবরণ করে এক রাশ হতাশা এবং পরাজয়ের গ্লানি নিয়ে। আর আওরঙ্গজেবকে এই শোচনীয় অবস্থাতে নিয়ে এসেছিলেন মহারানী তারাবাইয়ের দৃঢ় স্বরাজ্যের সংকল্প।
ওইদিকে আওরঙ্গজেবের দরবারেরই তৎকালীন ঐতিহাসিক কাফি খান তারাবাইয়ের উচ্ছ্বসিত প্রশংসা করে লিখেছেন যে তারাবাই সমস্ত প্রতিরোধের সাথে লড়াই করে বিজয়িনী হয়েছিলেন, আর আওরঙ্গজেবের শেষ দিন পর্যন্ত তার বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে গিয়ে মারাঠাদের শক্তি বৃদ্ধি করেন। তিনি এও লিখেছেন যে মারাঠা দরবারে তাকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখা হতো আর সবাই তার আদেশ নিষ্ঠার সঙ্গে পালন করত। অপরদিকে আওরঙ্গজেবের মৃত্যুর কিছু সময় পরে মুঘল সাম্রাজ্যের পতন হয় আর মারাঠা সাম্রাজ্যের বিস্তার শুরু হয় এবং কিছুদিন পরে মুঘলরা মারাঠাদের অধীনে করদাতা রাজ্যতে পরিণত হয়। আওরঙ্গজেবের সময় কত লক্ষ সাধারণ মানুষের মৃত্যু হয়েছে, নারীদের লাঞ্ছিত হতে হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। ভারতবাসীর হয়ে সেদিন অপারেশন সিঁদুর কিন্তু করেছিলেন রানী তারাবাই। আওরঙ্গজেবের সময় শুধু নির্বিচারে হত্যালীলা হয়েছে তাই নয়, অজস্র হিন্দু মন্দির মাটিতে লুটিয়ে দেওয়া হয়েছে। সেই অপশাসনের থেকে সার্বিক সংস্কারের জন্য যার নাম আজও উজ্জ্বল হয়ে আছে তিনি হলেন আরেক মারাঠা রানী অহল্যাবাই হোলকার। তার পিতা মানকোজি শিন্ডে তাকে ছোটবেলা থেকেই বিদ্যাচর্চা করিয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে তার শ্বশুর মশাই মলহার রাও হোলকার তাকে রাজ্য শাসনেও পারদর্শিনী করে তোলেন। মলহার রাও হোলকার ছিলেন মারাঠা পেশোয়াদের অধীনে সবচেয়ে প্রভাবশালী নেতা আর মালওয়ার শাসক। রানী অহল্যাবাইয়ের স্বামী ছিলেন মলহার রাও হোলকারের পুত্র খণ্ডেরাও হোলকার। স্বামী আর শ্বশুরমশাইয়ের সাথে পুরোদমে রাজ্যপাট আর কূটনৈতিক আলোচনাতে অংশগ্রহণ করতেন রানী অহল্যাবাই। শুধু তাই নয়, সৈন্যবাহিনী পরিচালনার শিক্ষা গ্রহণও করেছিলেন। মলহার রাও হোলকারের চিঠি থেকে আমরা জানতে পারি তিনি যখন আফগানিস্তান থেকে আগত শত্রু আহমদ শাহ আবদালির মোকাবিলা করছিলেন পাঞ্জাব সীমান্তে, তখন পুত্রবধূ অহল্যাবাইকে নির্দেশ দিয়েছিলেন গোয়ালিয়র আক্রমণ করার জন্য, আর সেই অভিযান সফলভাবে সম্পন্ন করেছিলেন অহল্যাবাই। এর কিছুদিন বাদে যুদ্ধক্ষেত্রে মৃত্যু হয় স্বামী খণ্ডেরাওয়ের। তখন শ্বশুরমশাইকে পুরোপুরি রাজকার্য আর যুদ্ধ পরিচালনাতে সাহায্য করতেন পুত্রবধূ অহল্যাবাই। মলহার রাওয়ের মৃত্যুর 1 বছরের মধ্যে অহল্যাবাইয়ের পুত্র মালে রাওয়ের মৃত্যু হয় মাত্র 21 বছর বয়সে। স্বামী, শ্বশুর এবং পুত্রের মৃত্যুর পর ভেঙে না পড়ে রাজ্যের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন রানী অহল্যাবাই। তিনি নিজেকে মলহার রাওয়ের পুত্রবধূ হিসাবে গর্ববোধ করতেন আর সারা জীবন তার পদাঙ্ক অনুসরণ করে এক অত্যন্ত সুরাজ্যের স্থাপন করেছিলেন। একই দিকে সৈন্যবাহিনীর নেতৃত্ব দেওয়া আর অন্যদিকে দক্ষ প্রশাসক হিসাবেও তিনি কাজ করতেন। পেশোয়াদের অধীনে বিভিন্ন মারাঠা গ্রুপকে তিনি একত্রিত করেছিলেন। কাশী বিশ্বনাথ এবং মথুরার মন্দির যা আওরঙ্গজেবের সময়তে ধ্বংস হয়েছিল তার পুনর্নির্মাণ করেন। এছাড়াও ভারতের অসংখ্য তীর্থস্থান যেমন বদ্রীনাথ, দ্বারকা, ওঙ্কারেশ্বর, গয়া প্রতিটি ধর্মস্থানে ওনার অবদান পাওয়া যায়। সাথে তিনি বিশ্ববিদ্যালয় এবং রাস্তাঘাটের নির্মাণও করেন। ধ্বংসের থেকে আবার নতুন করে পুনর্নির্মাণ করে এবং বিকাশ সাধন করে তিনি শিবাজি মহারাজের স্বরাজ্যের স্বপ্নকে বাস্তবায়িত করেছিলেন। একই সাথে দরদি, প্রজারঞ্জক এবং দক্ষ সুশাসক হিসাবে রানী অহল্যাবাইয়ের নামের আগে বা পরে আমাদের ঐতিহাসিকরা দ্য গ্রেট কথাটা সংযোজন করবার দরকার অনুভব করেননি, কিন্তু আজকের ভারতে এই বিধবা রানীর প্রচুর অবদান রয়েছে। এরপরে আসছি রানী দুর্গাবতীর কথাতে। গন্ডোয়ানা, যা আজকের দিনে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের কিছু কিছু অংশ নিয়ে গঠিত ছিল, সেখানের গড়মণ্ডলের রানী ছিলেন রানী দুর্গাবতী। বুন্দেলখণ্ডের চান্দেলা রাজপুত বংশে জন্ম রানী দুর্গাবতী আর ছোটবেলা থেকে যুদ্ধবিদ্যাতে পারদর্শী ছিলেন। এই চান্দেলা রাজবংশই গজনীর বামুদকে রুখে দিয়েছিল কালিঞ্জরের দুর্গতে। আবার এই চান্দেলা রাজবংশই খাজুরাহোর মন্দির স্থাপনও করেছিল। যাই হোক, ফেরত আসি রানী দুর্গাবতীর কথাতে। এই কালিঞ্জর দুর্গতে তার শৈশব কাটে। এই কালিঞ্জর দখল করতে গিয়েই শের শাহের মৃত্যু ঘটে। তখন দুর্গাবতীর বয়স ছিল মাত্র 19। গড় বংশের রাজপুত্র দলপত শাহের সঙ্গে দুর্গাবতীর বিবাহ হয়। শের শাহের আক্রমণের সময় গড় বংশের রাজা চান্ডেল্লাদের সাহায্য করেছিল শের শাহের আক্রমণ ঠেকাতে, কিন্তু দুর্ভাগ্যক্রমে রাজা হওয়ার কিছু বছর পরে দলপিত শাহের মৃত্যু হয়, যখন তাদের সন্তান বীর নারায়ণের মাত্র 5 বছর বয়স। রানী দুর্গাবতী রাজ্য শাসনের দায়িত্ব নিজের ওপর নেন। শোনা যায় রানী দুর্গাবতীর সময় গড়মণ্ডলের এত আর্থিক বিকাশ হয়েছিল যে সাধারণ মানুষ স্বর্ণ মুদ্রাতে কর দান করত।
পার্শ্ববর্তী রাজ্য মালবার সুলতান বাজবাহাদুর ভেবেছিল যে গড়মণ্ডল এখন অসুরক্ষিত, তাই দখল করার মোক্ষম সময়। কিন্তু রানী দুর্গাবতীর হাতে বাজবাহাদুরের শোচনীয় পরাজয় ঘটে। এরপরে মালবার রাজ্য মুঘল সম্রাট আকবরের দখলে আসে এবং মুঘল সাম্রাজ্যের সীমানা গড়মণ্ডলের সীমানার সঙ্গে মিশে যায়। অন্যান্য অনেক রাজ্য যখন মুঘলদের বশ্যতা স্বীকার করে নেয়, তখন রানী দুর্গাবতী তা করতে অস্বীকার করেন। আকবরের সেনাপতি আসফ খানের নেতৃত্বে এক বিশাল সেনা গড়মণ্ডল দখলের উদ্দেশ্যে যাত্রা শুরু করলে রানী তার সৈন্যদের নিয়ে নড়াইয়ে এসে মুঘলদের প্রতিরোধ করেন। অনেক সীমিত সংখ্যক সৈন্য নিয়েও রানী দুর্গাবতী সেনা বীরের মতো যুদ্ধ করে মুঘলদের পিছু হটতে বাধ্য করে। রানী দুর্গাবতী চেয়েছিলেন সেই রাতেই বাকি মুঘলদের উপরও আক্রমণ করতে, কিন্তু তার সেনাপতিরা হিন্দু নীতি মেনে রাত্রে শত্রুদের উপর আক্রমণ করতে রাজি হয়নি। এই একটি মাত্র ভুলের মাসুল পরের দিন দিতে হয়েছিল। আরও অধিক সেনা নিয়ে আসফ খান রানী দুর্গাবতীর সেনাদের আক্রমণ করে। দিন শেষে দুই পক্ষেরই প্রচুর ক্ষয়ক্ষতি হয়। 3 বার আসফ খানের সৈন্যকে পিছু হটতে বাধ্য করলেও শেষ রক্ষা হয়নি। রানী দুর্গাবতী আর তার নাবালক পুত্র বীর নারায়ণ দুজনেই গুরুতরভাবে আহত হন যুদ্ধে। রানী দুর্গাবতী বীর নারায়ণকে আদেশ করেন যে চৌরাগড় দুর্গতে ফেরত যেতে আর তার গড়মণ্ডলের সুরক্ষার ব্যবস্থা করতে। আর নিশ্চিত পরাজয় জেনে তিনি নিজের দেহরক্ষীকে বলেন যে তাকে হত্যা করতে। শত্রুর হাতে আত্মসমর্পণ করার থেকে মৃত্যুবরণকে তিনি শ্রেয় মনে করেছিলেন, কারণ তিনি জানতেন যে মুঘলদের হাতে পরাজিত এবং বন্দী হলে নারী হিসাবে কি দুঃসহ যন্ত্রণা তাকে সহ্য করতে হবে। রানীর দেহরক্ষী রানীর শরীরে তরোয়াল চালাতে অসমর্থ হলে রানী নিজেই নিজের তরোয়াল দিয়ে আত্মহত্যা করেন। আসফ খান যখন রানী দুর্গাবতীর নাগাল পায়, তখন সে রানীকে মৃত অবস্থাতে পায়। গল্পের শেষ এখানেই শেষ নয়। কুমার বীরনারায়ণ চৌরাগড়ের দুর্গে পৌঁছে প্রায় 2 মাস মুঘল বাহিনীর আক্রমণকে প্রতিরোধ করে, কিন্তু আসফ খান দুর্গের বাইরে নিধন যজ্ঞ চালায় যাতে দুর্গের রসদ সরবরাহ বন্ধ হয়ে যায়। দুর্গের সবাই যখন বুঝে যায় আস্তে আস্তে প্রতিরোধ আলগা হয়ে আসছে, তখন দুর্গের সব পুরুষরা একই সাথে শেষ যুদ্ধে যাওয়ার আগে দুর্গের সমস্ত নারীদের জন্য জহর আয়োজন করে। তারা জানতো যে একবার মুঘলরা চৌরাগড়ের দখল নিলে নারীদের কি অপরিসীম লাঞ্ছনা সহ্য করতে হবে। তাই সেদিন পিতারা তাদের কন্যাকে, স্বামীরা তাদের স্ত্রীকে, ভাইরা তাদের বোনকে জহরের লেলিহান আগুনে সমর্পণ করে দুর্গের বাইরে বেরিয়ে এসে মুঘল বাহিনীর সম্মুখীন হয়। যে পুরোহিত অগ্নি সাক্ষী করে স্বামী আর স্ত্রীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে, সেই পুরোহিতের মন্ত্রের মাঝে সেদিন স্বামীর চোখের সামনে তাদের স্ত্রীরা লেলিহান অগ্নিতে আত্মনিবেদন করে। বীর নারায়ণ মাতা রানী দুর্গাবতীর সুযোগ্য পুত্র হিসাবে বীরের মতো লড়াই করে মৃত্যুবরণ করেন। তার সেনাবাহিনীও শেষ পর্যন্ত লড়াই করে যায় আত্মসমর্পণ না করে। আসফ খান চৌরাগড়ের দুর্গ লুট করলেও কোনো নারীকে জীবন্ত অবস্থাতে স্পর্শ করতে পারেনি। ব্যতিক্রম শুধু একজন হতভাগিনী, যিনি ছিলেন রানী দুর্গাবতীর নাবালিকা ভগিনী, যার এত কিছু বোঝার বয়স তখনও হয়নি। আসফ খান দুর্গ দখলের পর সেখানে সমস্ত সম্পত্তি লুট করে আর তার সাথে রানী দুর্গাবতীর নাবালিকা ভগিনীকে কৃতদাসী করে পাঠায় আকবর দ্য গ্রেটের মুঘল সভাতে। আকবর দ্য গ্রেটের হারেমে, যেখানে পরাজিত রাজ্যের বা রাজ পরিবারের নারীদের কৃতদাসী করে রাখা হতো। তারপর সেখানে তার উপরে কি হয়েছে সে ব্যাপারে ইতিহাস নীরব। আবুল ফজল তার লেখাতে রানী দুর্গাবতীর সামরিক দক্ষতা, নেতৃত্বের কথা বিস্তারিতভাবে লিখেছেন। তিনি নিজে সামনে থেকে নেতৃত্ব দিয়ে কিভাবে মুঘলদের বিরুদ্ধে প্রাথমিক জয়ও লাভ করেছিলেন তাও জানা যায় আবুল ফজলের লেখা থেকেই। এক দুর্গা পঞ্চমীতে জন্ম রানী দুর্গাবতীর নামকরণ হয়েছিল দেবী দুর্গার নামেই। অসুরের মোকাবিলা করতে তিনিও মা দুর্গার মতোই অস্ত্র তুলে নিয়েছিলেন, নিজের জীবনের কথা না ভেবে। প্রতি বছর মা দুর্গা যখন আসেন আমাদের ঘরে, তখন প্রতিটি বাঙালিকে অনুরোধ করব যে ইতিহাসের পাতাতে হারিয়ে যাওয়া এই দুর্গাদের একবার স্মরণ করতে। এই বীরাঙ্গনাদের আত্মত্যাগকে সম্মান না জানাতে পারলে আমাদের দুর্গাপুজো আয়োজনের সবটাই মিথ্যে। আজকের মতো ইতিহাস এপিসোড এখানেই শেষ। ফিরে আসবো আবার পরবর্তী এপিসোডে কিছু তথ্য আর কিছু অ্যানালিসিস নিয়ে। যদি এই ভিডিওটা ভালো লাগে, মনে হয় আপনাদের একটু অন্যরকম করে ভাবতে সাহায্য করছে, তাহলে অনুরোধ করব সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করুন। নমস্কার, ভালো থাকবেন।